আমরা এই ভিডিওতে একটা নতুন ধরনের কনসেপ্ট নিয়ে ডিসকাস করব এবং একটা চ্যাপ্টার একটা একটা নতুন সাবজেক্ট শুরু করতে পারি। যদিও এটা বেসিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে সিলেবাস তার একটা মডিউল, বাট স্টিল এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য একটা নতুন সাবজেক্ট। সেটা কি না, স্ট্রেংথ অফ মেটেরিয়ালস। এখন একটা মেটেরিয়ালের স্ট্রেংথ মানে একটা মেটেরিয়ালের লোড বিয়ারিং ক্যাপাসিটি কতটা, মানে আমি তো জিজ্ঞেস করতেই পারি যে এই যে একটা স্টাইলাস আমার হাতে রয়েছে, এই স্টাইলাসটার স্ট্রেংথ কত, মানে আমি কতটা এটাকে ফোর্স দিলে সে সাস্টেন করতে পারবে, সে ভেঙে যাবে না। হ্যাঁ, যে চেয়ারে আমরা বসে রয়েছি সেই চেয়ারের স্ট্রেংথ কত, কতটা লোড দিলে সে ঠিক থাকে, তারপর ভেঙে যেতে পারে। তো সেই রকম যে প্রপার্টি, সেই নিয়ে যদি আমরা পড়াশোনা করতে চাই তাহলে আমাদেরকে স্ট্রেংথ অফ মেটেরিয়ালস, যে মেটেরিয়াল দিয়ে সেটা তৈরি, তার স্ট্রেংথ সম্পর্কে জানতে হবে, রাইট? তো এখন এই যে এই যে স্ট্রেংথ, এই যে একটা বডির আহ মধ্যে ফোর্স দিলে যে তার মধ্যে কিছু আহ মানে ভাঙবে, এই পর্যন্ত যাবে কেন, মানে ভাঙবে তার মানে তো ভেঙে যাওয়া মানে তো নিশ্চয়ই তার মধ্যে তার আগে কিছু একটা ডিফরমেশন হবে, রাইট? তো তাহলে এই সাবজেক্টটার কিছু অ্যাজাম্পশনস আছে। যেমন আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়ার সময়, স্ট্যাটিক্স পড়ার সময় অ্যাজিউম করেছিলাম যে এই স্ট্যাটিক্সে যা কিছু ডিসকাশন করব সেখানে মেটেরিয়াল গুলোকে রিজিড বডি হিসাবে ধরে নিচ্ছি। এবং রিজিড বডির কনসেপ্টটা কি ছিল, যে একটা একটা এই বডিটা যদি রিজিড বডি ধরি, তাহলে এর মধ্যে যে কোনো দুটো পয়েন্ট, মানে আমি ধরে নিই পয়েন্ট এ আর পয়েন্ট বি, এই দুটো পয়েন্টের মধ্যে আমি যে কোনো ধরনের লোড, মেবি ইটস টেনশন, কম্প্রেশন, টুইস্টিং, যা খুশি করি না কেন, ওই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। এটা হচ্ছে ওখানে অ্যাসাম্পশন যে বডিটা রিজিড বডি। কিন্তু স্ট্রেংথ অফ মেটেরিয়ালে প্রথম অ্যাসাম্পশন হচ্ছে বডিটা ডিফর্মেবল বডি। বডিটার মধ্যে আমি ফোর্স দিলে তার ডিফর্ম হবে, সেটা ইলংগেট করবে, টেনশন দিলে সেটাকে চাপ দিলে সেটা কম্প্রেসড হবে। তার মানে পার্টিকেল দুটোর মধ্যে ডিস্টেন্স ইলংগেশন হলে বাড়বে, কম্প্রেশন হলে কমবে, এইরকম, রাইট? তাহলে এইরকম কিছু অ্যাসাম্পশনস আগে আমাকে বুঝতে হবে, যে এই সাবজেক্টটা পড়তে গেলে আমার ডে টু ডে লাইফের ইম্পর্টেন্স তো প্রচুর। হ্যাঁ, সেই নিয়ে তো আলাদা করে বলার অপেক্ষা রাখে না, কিন্তু তার অ্যাসাম্পশনস হচ্ছে বডিটা ডিফর্মেবল, এটা একটা কনসেপ্ট। আচ্ছা, দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ ডিসকন্টিনিউটি, এটা একটা ম্যাটার, যে ওখানে কোনো যা প্রপার্টি হবে সবকিছু প্রপার্টি কিন্তু আহ, উম, ওর মধ্যে কোনো ফাঁপা জায়গা নেই। আমাকে তো মানে হোমোজিনিয়াস হোমোজিনিয়াস বডি, ঠিক আছে, বডিটার ডেনসিটি প্রত্যেকটা জায়গায় সমান, রাইট? এরকম কিছু প্রপার্টি আমাকে কনসিডার করতে হবে। আমাকে ধরতে হবে যে বডিটা আইসোট্রপিক ইন নেচার, মানে হচ্ছে যার অল ডাইরেকশনে প্রপার্টি সমান, ঠিক আছে, হোমোজিনিয়াস, আইসোট্রপিক একটা মেটেরিয়াল। আচ্ছা, এবার আমরা শুরু করব স্ট্রেসের কনসেপ্ট, যে স্ট্রেস কি জিনিস। আমরা ক্লাস 11-এ পড়েছি, আমি জাস্ট জানা কনসেপ্ট গুলো কি একটু আরো একবার একটু দেখে নিচ্ছি, এবং যদি কিছু অ্যাডভান্সড ইনফরমেশন পাওয়া যায় সেগুলো আমরা অ্যাকোয়ার করি। তো স্ট্রেস,
স্ট্রেস বাংলাতে আমরা যারা পড়েছি বাংলা মিডিয়ামে তারা জানি এটাকে পীড়ন বলা হয়েছে, আর স্ট্রেন এটাকে বিকৃতি বলা হয়েছে। এখন স্ট্রেস এটার ইউনিট কি? এটার ইউনিট হচ্ছে পাস্কাল, নিউটন পার মিটার স্কয়ার। এখন প্রেসার বা চাপ তারও ইউনিট হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি? যদি একই ইউনিট হয়, একই রকম তার ডাইমেনশন হয়, তাহলে নিশ্চয়ই তার আহ, মানে মধ্যে যদি কিছু পার্থক্য না থাকে তাহলে তো নামটা একই হতো। তাহলে তো আমি বলতে পারতাম প্রেসার অর স্ট্রেস। কিন্তু তো চাপ বা প্রেসার একটা আলাদা জিনিস, স্ট্রেস বা পীড়ন একটা আলাদা জিনিস। দুটো আলাদা কেন? নিশ্চয়ই কিছু পার্থক্য আছে, রাইট? এবার পার্থক্যটা কি না, পার্থক্যটা এইভাবে বলা যায় যে একটা বডিতে এক্সটার্নাল ফোর্স যখন আমি দিচ্ছি তখন তার বডিটার যে মলিকুল, সেই মলিকুল তো সবসময় কি চাইবে? তারা চাইবে যে তারা তারা তাদের ইনার্সিয়াটাকে মেনটেন করছে। পৃথিবীর সবাই তার ইনার্সিয়াকে মেনটেন করতে চায়, কেউ তার পজিশন থেকে সরতে চায় না বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই না করবে। ফোর্স অ্যাপ্লাই করলেও ইনিশিয়ালি সে তো চাইবে যে তার ইনার্সিয়াটাকে সে ধরে রাখে। তাহলে এবার যেহেতু বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, তো সে তাদের মলিকিউলগুলোর ইনার্সিয়া গুলো চেঞ্জ হবে। মানে সে তার পজিশন, যেহেতু ডিফর্মেবল বডি কনসিডার করেছি, এখানে তো আর রিজিড বডির মতো তারা স্থির থাকতে পারবে না, তাদের মধ্যে ডিস্টেন্স গুলো অল্টার হবে। তার মানে ভেতরে ভেতরে মলিকুল গুলোর মধ্যে একটা ইন্টারনাল ফোর্স কাজ করবে। এখন এই ইন্টারনাল ফোর্স যেটা কাজ করছে, ইন্টারনাল রেজিস্টিং ফোর্স, যেটা তার ওই নিজের পজিশনটাকে ধরে রাখার যে চেষ্টা, সেইটার জন্য যে ফোর্সটা ইন্টারনাল ফোর্স কাজ করছে, সেই ফোর্স পার ইউনিট এরিয়া হচ্ছে আমার স্ট্রেস। এখন এর একটা খুব সুন্দর এক্সপ্লেনেশন, সুন্দর একটা স্কিম্যাটিক এক্সপ্লেনেশন আমাদের কাছে রয়েছে, যেটাকে এইভাবে বলা যায় যে একটা আমি ধরে নিলাম একটা আমার কাছে ইমাজিনারি বডি রয়েছে যেটাতে P1 P2 P3 P4 এরকম চারটে এক্সটার্নাল ফোর্স রয়েছে, এবং এই বডিটা ইকুইলিব্রিয়ামে আছে। থাকতেই পারে P1 P2 রেজাল্টেন্টটা যদি আপওয়ার্ড হয় আর P3 P4 এর রেজাল্টেন্টটা যদি ডাউনওয়ার্ড হয়, এবং একই লাইনে যদি হয়, একই ভ্যালু যদি হয়, তাহলে এটা ইকুইলিব্রিয়ামে আছে বলাই। এখন ইকুইলিব্রিয়ামে আছে যখন বললাম, তাহলে এবার এই এ প্লেন বরাবর এটাকে যদি আমি ইমাজিনারি একটা লাইন দিয়ে যদি কেটে ফেলি, তাহলেও তো বডিটা ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে তখন যদি বডিটাকে দেখি P1 P2 আর P3 P4 ডাউনওয়ার্ড এবং আপওয়ার্ড এই ফোর্স গুলো রয়েছে, তাহলে বডিটা তো ইকুইলিব্রিয়ামে থাকছে না। বডিটা তো তাহলে শুধু উপর দিকে একটা রেজাল্টেন্ট ফোর্স থাকাতে সে উপর দিকে মুভ করবে, বা এখানে ডাউনওয়ার্ড ফোর্স থাকাতে ডাউনওয়ার্ড মুভ করবে। কিন্তু না, যেহেতু ইকুইলিব্রিয়ামে ছিল, তাহলে সেই কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে গেলে আমি যে একটা নতুন প্লেন পেলাম, সেই নতুন প্লেনে নিশ্চয়ই কিছু আহ, উল্টো ডাইরেকশনে ফোর্স থাকবে। এগুলোই বেসিক্যালি বডিটার ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স গুলো। এখন এই নিচের ছবিটাকে P3 P4 দেওয়া এই ছবিটাকেই যদি আবার এখানেতে আঁকি, এবং তার মধ্যে একটা যে কোনো অ্যারো র্যান্ডামলি, যেটা ডেল্টা পি, ছোট্ট একটা ভ্যালু অফ ফোর্স, সেটা ডেল্টা এ পরিমাণ জায়গাতে যদি কাজ করে থাকে, তাহলে তাকে আবার যদি এইভাবেতে আঁকি, তাহলে তার আবার তিনটে কম্পোনেন্ট পেতে পারি, ডেল্টা পি এক্স কম্পোনেন্ট, ডেল্টা পি ওয়াই কম্পোনেন্ট এবং ডেল্টা পি জেড কম্পোনেন্ট। এবার দেখা যাচ্ছে যে এই যে প্লেনটা, এই প্লেনের মধ্যে এক্স ওয়াই প্লেনটা হচ্ছে এই প্লেনের ওপরে, আর জেড প্লেনটা হচ্ছে এর পারপেন্ডিকুলার। তার জন্যই ডেল্টা পি জেড ডিভাইডেড বাই ডেল্টা এ, এটা হচ্ছে নর্মাল স্ট্রেস, যেহেতু এটা পারপেন্ডিকুলার।
কিন্তু ডেল্টা পি এক্স ডিভাইডেড বাই ডেল্টা এ এবং ডেল্টা পি ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এ এগুলো হচ্ছে শিয়ার স্ট্রেস, রাইট? যেহেতু এই অ্যালং দ্য প্লেন রয়েছে। এবার আশা করা যায় স্ট্রেসের এই কনসেপ্ট আমাদের ক্লিয়ার হলো। যেগুলো অ্যালং দ্য প্লেন স্ট্রেস সেগুলো হচ্ছে শিয়ার স্ট্রেস, যেগুলোকে টাউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন যে স্ট্রেস তাকে বলছি নর্মাল স্ট্রেস, যেটাকে সিগমা দিয়ে ডিনোট করা হয়। এবার আসা যাক বিভিন্ন অঙ্কেতে বিভিন্ন সময় এই প্রিজমেটিক বার এই কথাটা লেখা হয়। প্রিজমেটিক বার মানে হলো যার থ্রু আউট দ্য লেন্থ ক্রস সেকশনটা কনস্ট্যান্ট, মানে প্রিজমের মতো বার। একটা প্রিজম যেমন হয় যে একটা সারফেস যদি আমার স্কোয়ার হয় তাহলে তার বটম সারফেসটা যদি স্কোয়ার হয় তাহলে টপ সারফেসটাও স্কোয়ারই হবে। তো এই প্রিজমেটিক বার এই ওয়ার্ডটা আমার বিভিন্ন সময় অঙ্কেতে দেওয়া থাকে, তাই মনে রাখতে হবে এটা জাস্ট বিউটিফিকেশনের জন্য না, অঙ্কটার এই মিনিং রয়েছে, রাইট? এবার আসা যাক ডাবল শিয়ার বা সিঙ্গেল শিয়ারের কনসেপ্ট। শিয়ার মানে তো অ্যালং দ্য প্লেন ফোর্স অ্যাপ্লাই হওয়া, একটু আগেই দেখলাম। তো তাহলে এই যে সিচুয়েশনটা এখানে ডিসক্রাইব করা আছে, সেই সাপোর্টের অ্যাবাউট এই প্লেটটা দিয়ে এখানে ফোর্স দিলে এই এডি এবং বিসি প্লেন গুলোতে এগুলোতে বেসিক্যালি শিয়ার ফোর্স জেনারেট, এবং এই কন্ডিশনটা কি বলছে? ডাবল শিয়ার, রাইট? আর সিঙ্গেল শিয়ারের ঘটনা হচ্ছে এরকম, যেখানে দুটো প্লেটকে একটা পিন দিয়ে রিভেট দিয়ে আলাদা মানে রাখা আছে। এবার প্লেট গুলোকে যদি এইভাবে টানি পি ফোর্স দিয়ে যেভাবে দেখানো হচ্ছে, তাহলে রিভেটের ওই আহ, জায়গাটা বেসিক্যালি বাই শিয়ার ফেরিয়ার ওটা ব্রেক করে। এবার শিয়ার স্ট্রেন ক্লাস 11-12 আমরা পড়েছি। শিয়ার স্ট্রেন হচ্ছে একটা বডি এবিসিডি, তাকে যদি এখন একটা শিয়ার ফোর্স দেওয়া হয় অ্যালং দ্য প্লেন, পি ফোর্স দেওয়া হয়, তাহলে সেটা সি ড্যাশ ডি ড্যাশ এরকম জায়গাতে চলে যাবে। এবং সেখানে যদি ফাই অ্যাঙ্গেল হয় এবং এই লেন্সটা ডিএল হয়, তাহলে সেখানে শিয়ার স্ট্রেন মানে হচ্ছে ডিএল বাই এইচ, রাইট? এই অ্যাঙ্গেলটাই বেসিক্যালি শিয়ার স্ট্রেন। অ্যাঙ্গেল মানে আমরা জানি যে কতটা ডিসপ্লেসমেন্ট উপরে হয়েছে ডিভাইডেড বাই রেডিয়াসের মতো কনসেপ্ট। তো তাহলে ডিএল বাই এইচ হচ্ছে আমার শিয়ার স্ট্রেন। এখন মডিউলাস অফ রিজিডিটি হচ্ছে এই শিয়ার স্ট্রেস ডিভাইডেড বাই শিয়ার স্ট্রেন। এখন হুকস ল, ইলাস্টিসিটি, এই যে কনসেপ্ট, এগুলো আমাদের জানা জিনিস। স্ট্রেস এবং স্ট্রেন একে অন্যের প্রপোর্শনাল, হুকস ল সেটা বলছে। প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট তুলতে গিয়ে ইয়ংস মডিউলাস বা মডিউলাস অফ ইলাস্টিসিটি আসে। এবার স্ট্রেসকে যদি পি বাই এ লিখি তাহলে ডেল্টা এল বাই এল লিখতে হয় স্ট্রেনকে, এবং যদি মডিউলাস অফ ইলাস্টিসিটি হয় তাহলে ডেল্টা এল সমান পি এল বাই এই লেখা যাবে। এখন মাইল স্টিলের জন্য এই যে স্ট্রেস স্ট্রেন কার্ভ, এই কার্ভকে ইলাবোরেট করা যায়। এই পয়েন্ট অবধি হচ্ছে হুকস ল মেনটেন হয়। তারপরে ইল্ড, মানে তারপর থেকে একটা জোন যেখানে আপার ইল পয়েন্ট এবং লোয়ার ইল পয়েন্ট, যেখানে কি হচ্ছে যে প্লাস্টিক ডিফর্মেশন এবার স্টার্ট হবে। এবার প্লাস্টিক ডিফর্মেশন স্টার্ট হয়ে এটা ম্যাক্সিমাম লিমিট, দ্যাট ইজ আলটিমেট টেনসাইল স্ট্রেসের পয়েন্টে যাচ্ছে, এবং পরে আরো এক্সটেনশন হয়ে সেটা ফেল করছে, ফেলিয়ার। তো তাহলে এখানে সেই ধরনের সব ডেসক্রিপশন গুলো এখানেতে লেখা আছে। এখন ঘটনা হচ্ছে যে ব্রিটেল মেটেরিয়াল এবং ডাকটাইল মেটেরিয়ালের মধ্যে, ডাকটাইল মেটেরিয়ালে তো তাহলে অনেকখানি প্লাস্টিক ডিফর্মেশন হচ্ছে, ব্রিটেলের জন্য এরকম প্লাস্টিক ডিফর্মেশনের জায়গাটা নেই। ওটা হঠাৎ করে একটুখানি ইলাস্টিক ডিফর্মেশনের পর ওটা প্লাস্টিক ডিফর্মেশন নেই বললেই চলে, তখন ব্রেক করেছে।
এখন এখন এই যে ব্রেক করে গেল, সেই ধরনের মেটেরিয়ালের যদি আমি নাম বলি, তাহলে অ্যালুমিনিয়াম, মাইল্ড স্টিল এগুলোকে বলতে হয় আমার ডাকটাইল মেটেরিয়াল হিসাবে। সেরামিক, গ্লাস এই ধরনের মেটেরিয়াল গুলো হচ্ছে আমার নন ডাকটাইল, দ্যাট ইজ ব্রিটল মেটেরিয়াল, রাইট? তো এবার আমাকে কিছু নিউমেরিক্যালস দেখতে হবে, যেগুলো এই শিয়ার স্ট্রেস বা নর্মাল স্ট্রেস, মানে স্ট্রেস স্ট্রেন রিলেটেড কিছু নিউমেরিক্যালস আমাকে দেখতে হবে, যার মধ্যে এই নিউমেরিক্যালস গুলো খুব সহজ এবং সলভ করে দেওয়া আছে। এগুলোকে আমি পজ করে দেখলে আমি বুঝে যাব। কিন্তু আমি যেটা এখন ডিসকাস করতে চাইবো, এগুলো খুব সহজ প্রবলেমস। যেটা আমি ডিসকাস করতে চাইবো সেটা হচ্ছে ফ্যাক্টর অফ সেফটির কনসেপ্টটা একটু আমি ডিসকাস করতে চাইবো। ফ্যাক্টর অফ সেফটি এই কনসেপ্টটা একটু কেন ডিসকাস করতে চাইবো, যে এটা একটা খুব ফান্ডামেন্টাল কনসেপ্ট। এবং একটা মেটেরিয়াল কখন ফ্যাক্টর অফ সেফটি, তো যখন বলছি তার মানে বেসিক্যালি মেটেরিয়ালটাকে আমি এমন লোডে অ্যাপ্লাই করব যেখানে সে ফেল করবে না, রাইট? মানে ফ্যাক্টর অফ সেফটি মানে কতটা সেফটি আমি নিয়ে কাজ করছি, সেটা এখানে দেখা যেতে পারে। এবং এটা কেন গুরুত্বপূর্ণ, যে আমি যদি ফ্যাক্টর অফ সেফটি অনেক বেশি নিয়ে নিলাম, তার মানে কি আমার মেটেরিয়ালটা বেসিক্যালি আন্ডার ইউটিলাইজ। মানে আমি এরকম তো ভাবতে পারি যে আমি হয়তো আহ কি বলবো 10 কিলোমিটার দৌড়াতে পারি, এফিসিয়েন্টলি আমি 10 কিলোমিটার দৌড়ে নিতে পারি, বাট যেহেতু আমি নিজের শরীরটাকে সেভাবে ইউজ করতে চাইছি না, তাই আমি 100 মিটার দৌড়াচ্ছি। যে লোকটা 10 কিলোমিটার দৌড়াতে পারে, সে ফ্যাক্টর অফ সেফটি নিয়ে 100 কিলোমিটার 100 মিটার মাত্র দৌড়াচ্ছে, তার মানে কি সে তো আন্ডার ইউটিলাইজ, সেই মেশিনটা আন্ডার ইউটিলাইজড হয়ে যাচ্ছে। তো এইরকম ফ্যাক্টর অফ সেফটিও তো আমার দরকার। আমার 10-এর জায়গায় আমি 9 গেলাম কি 9.5 গেলাম, তো এই পর্যন্ত, তার বেশি গেলে হয়তো আমি আর পেরে উঠবো না। কিন্তু মানে আমাকে তো অ্যাচিভ করতে হবে। আমি তো তা বলে আন্ডার ইউটিলাইজ থাকলেও তো চলবে না। ইঞ্জিনিয়ারিং এ তো আমাকে এই অপটিমাইজেশনটা তো করতেই লাগবে, তাই না? সেই কনসেপ্ট থেকে আমাকে বুঝতে হবে যে এই ফ্যাক্টর অফ সেফটি চুজ করার জন্য তাহলে একটা তো কম্পোনেন্ট থাকবেই, যে কোন লোডেতে বেসিক্যালি মেটেরিয়ালটা মানে ইউজ হবে। তার মানে একটা হচ্ছে ওয়ার্কিং লোড। ওয়ার্কিং লোডের রেসপেক্টে আমাকে দেখতে হবে মেটেরিয়ালটা কোন লোডেতে ফেল করতে পারে। এক্সট্রিম টপ লিমিটটা আমাকে ভাবতে হবে। এবার এই টপ লিমিটটা যখন আমরা যদি কনসেপ্ট না বুঝে যদি আমরা চেক করি, বিভিন্ন নিউমেরিক্যালসে দেখব বিভিন্ন রকম মেটেরিয়ালের জন্য কোথাও হয়তো ইল্ড স্ট্রেংথকে নিচ্ছি, আবার কোথাও হয়তো আলটিমেট টেনসাইল স্ট্রেংথকে নিচ্ছে। তো এই জিনিসটা আমাকে বোঝা দরকার যে কখন কোনটাকে নেব এবং কেনই বা নেব। আমি দেখি ব্রিটেল মেটেরিয়ালের জন্য কি হয়। ব্রিটেল মেটেরিয়ালের জন্য প্লাস্টিক ডিফর্মেশন বলে বস্তুটা তেমন একটা নেই। মানে ইলাস্টিক ডিফর্মেশন ইল্ড স্ট্রেংথ পর্যন্ত পৌঁছানোর পরই একটু পরই সে ব্রেক করে। তো তার মানে ওর জন্য যেটা ইল্ড স্ট্রেংথ সেটাই, বা ইল্ড স্ট্রেংথ থেকে একটু বেশি যদি সে আলটিমেট টেনসাইল স্ট্রেংথেও যায়ও, তাহলে সেটাই হচ্ছে আলটিমেট টেনসাইল স্ট্রেংথটা পর্যন্ত কিন্তু তার লিমিট। মানে তারপরই সে ব্রেক করে দেবে। তাহলে আলটিমেট ওর ইল্ড স্ট্রেংথ বলে তো আলাদা করে কিছু থাকছে না। তো ব্রিটেল মেটেরিয়ালের জন্য তার জন্য দেখবো যে ফ্যাক্টর অফ সেফটি যখন লিখছে, তখন লিখছে যে আলটিমেট টেনসাইল স্ট্রেংথ ডিভাইডেড বাই ওয়ার্কিং লোড। তাহলে ওয়ার্কিং লোডটা আমার যদি কম হয়, তাহলে ইউটিএস টা যদি বেশি হয়, তাহলে এটা একের থেকে বড় একটা রেশিও,
এবং ব্রিটেল ম্যাটেরিয়ালের জন্য এই রিলেশনটা ট্রু। এবার ডাকটাইল মেটেরিয়ালের জন্য এটা দেখবো ইল্ড স্ট্রেংথ ডিভাইডেড বাই ওয়ার্কিং লোড। কেন ইল্ড স্ট্রেংথ, কেন আলটিমেট টেনসাইল স্ট্রেংথ কেন নয়? কারণটা হচ্ছে এটা যে ইল্ড স্ট্রেংথের পরই তো আমার প্লাস্টিক ডিফর্মেশন স্টার্ট হয়ে যায়। প্লাস্টিক ডিফর্মেশন স্টার্ট হয়ে যায় মানে কি? যে সেটার উপর থেকে তখন লোড সরিয়ে নিলে সে আর নিজের অবস্থায় ফিরে আসতে পারবে না, সে তখন একটা পার্মানেন্ট ডিফর্মেশন থেকে যাবে। এবার একটা মেশিন যেটা কিনা বিভিন্ন রকম মেকানিজমস এর কম্বিনেশনে তৈরি, সেখানে একটা পার্ট, একটা কম্পোনেন্ট সে যে পজিশনে ছিল তার থেকে বেশি ইলংগেটেড হয়ে রয়ে গেল, তাহলে তো সেই ইলংগেটেড পার্টটা এখন অন্য কোনো মেকানিজমে ফাউল করতে পারে, কারণ তার লেন্থটা তো ওভারঅল লেন্থটা তো বেড়ে গেছে। মানে আমি যদি ধরি যে এরকম একটা সার্টেন লেন্থের পেন ছিল, যার কাজ ছিল কোনোভাবে সুইং করে অন্য একটা বডিকে জাস্ট টাচ করে দেওয়া, সেটা এখন বেড়ে গিয়ে এইরকম অবস্থায় আছে, সে টাচ করে অন্য আরো 5টা কম্পোনেন্টকে তার এই এক্সটেন্ডেড লেন্থটা দিয়ে টাচ করে দেবে। তো যার ফলে তার মেকানিজমে যেভাবে ছিল সেইভাবে তো আর সে কাজ করবে না। তো তার জন্য এই যে পার্মানেন্ট চেঞ্জ ইন যে লেন্থ হয়ে যাচ্ছে, সেটা তো আমার ডিজায়ারেবল না। তার জন্যই ডাকটাইল মেটেরিয়ালের জন্য এই ফ্যাক্টর অফ সেফটির ফর্মুলাতে আমরা দেখতে পাবো ইল্ড পয়েন্ট ডিভাইডেড বাই ওয়ার্কিং স্ট্রেস, ইল্ড পয়েন্ট স্ট্রেস ডিভাইডেড বাই ওয়ার্কিং স্ট্রেস, আর ব্রিটেলের জন্য আলটিমেট টেনসাইল স্ট্রেস ডিভাইডেড বাই ওয়ার্কিং স্ট্রেস। এবং এই ভ্যালুটা অবশ্যই একের থেকে বেশি হয়। এবার আসা যাক থার্মাল স্ট্রেসের কথায়। থার্মাল স্ট্রেস এটাও আমাদের পুরনো একটা ক্লাস 11-এর কনসেপ্ট। আমরা জানি এটা ক্লাস 11-এর লিনিয়ার এক্সপেনশন অফ বডিজ, যেটা আন্ডার হিট, সেখানে আমরা পড়েছি। সেখানে আমরা পড়েছি যে ডেল্টা এল, যেটা লেন্থের চেঞ্জ হয় একটা বডিকে হিটের এক্সপোজারে, সেটা হচ্ছে এল আলফা ডেল্টা টি, তার ইনিশিয়াল লেন্থ ইন্টু লিনিয়ার কোএফিসিয়েন্ট অফ এক্সপানশন ইন্টু ডেল্টা টি, যতটা টেম্পারেচার বাড়লো। এটা হচ্ছে ডেল্টা এল এর ফর্মুলা। এটা আমাদের জানা একটা ক্লাস 11 অনওয়ার্ডস একটা কনসেপ্ট। এবার ঘটনাটা হচ্ছে যে থার্মাল স্ট্রেস, এই থার্মাল স্ট্রেসটা কখন জেনারেট হয়? ওটা তো ইলংগেশন, ইলংগেশন তো হতেই পারে। থার্মাল স্ট্রেস কি ইলংগেশন হলেই কি থার্মাল স্ট্রেস হবে? আনসার ইজ নো। ঠিক আছে, মানে আমার এই একটা বডি, এই বডিটাকে যদি আমি হিট দিই, হিট দিলে সেটা ইলংগেট করবে, এটা এক্সপেক্ট। এবং এখানেই কি তাহলে থার্মাল স্ট্রেস জেনারেট হলো, যেহেতু হিট, আন্ডার হিট এখানে ইলংগেশন হচ্ছে, তাহলেই কি থার্মাল স্ট্রেস? দ্য আনসার ইজ নো। যতক্ষণ না সেই ইলংগেশনটা বাধাপ্রাপ্ত হচ্ছে ততক্ষণ থার্মাল স্ট্রেস হবে না। ততক্ষণ ফ্রি এক্সপানশন যদি হয়, মুক্ত সম্প্রসারণ, তাহলে সেখানেতে স্ট্রেসের ভ্যালু, থার্মাল স্ট্রেসের ভ্যালু 0। তো তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো যে একটা জিনিস, একটা বডি, তাকে যদি আমি তার এক্সপানশনটাকে রেস্ট্রিক্ট করি, তাকে যদি বাড়তে না দিই, তাকে হিট দিচ্ছি অথচ বাড়তে দিচ্ছি না, এইরকম সিচুয়েশনে, এরকম বাঁধা অবস্থায় যদি সে থাকে, তাহলে তখন সেটা কি করবে না, থার্মাল স্ট্রেস জেনারেট করবে। সে থার্মাল স্ট্রেসের ভ্যালু তাহলে কি হবে? যে সেটা মুক্তভাবে বাড়লে ডেল্টা এল পরিমাণ বাড়তে পারতো, তাহলে স্ট্রেস ইজ ইকুয়ালস টু, আমরা জানি ইয়ংস মডিউলাস ইনটু স্ট্রেন। সে স্ট্রেনের ফর্মুলা হচ্ছে ডেল্টা এল বাই এল। তাহলে ডেল্টা এল বাই এল মানে হচ্ছে এল আলফা ডেল্টা টি ডিভাইডেড বাই এল, এল এল কেটে যাবে, তাহলে ই ইন্টু আলফা ইন্টু ডেল্টা। একটু দেখে নিলে হয়তো বেশি সুবিধা হবে। তো এটা হচ্ছে আমার থার্মাল স্ট্রেসের ফর্মুলা, ই আলফা ডেল্টা টি। এবার এখানেও সেই ধরনের কিছু ছোট ছোট অঙ্ক আছে, নিউমেরিক্যালস। এগুলো নিয়ে আমি ডিসকাশন এই কারণেই করছি না, এগুলো খুবই বেসিক
ফর্মুলা ওরিয়েন্টেড অঙ্ক এবং এগুলো আমরা খুব সহজেই বুঝতে পারবো। ভিডিও পজ করে দেখে নিয়ে আনসার গুলো বুঝতে পারবো বলে আমি এখানে কিছু করছি না। এই অঙ্কটা নিয়ে একটু ডিসকাস করার দরকার আছে। সেটা কি জন্য? কারণ হচ্ছে যে শুরুতে বলছে একটা 3 মিলিমিটারের গ্যাপ আছে, তারপরে মানে কিছুটা টেম্পারেচার বাড়ালে সেই 3 মিলিমিটার গ্যাপটা বন্ধ হয়ে যাবে, তারপর সে অন্য একটা ওয়ালেতে এসে টাচ করবে, তারপর থার্মাল স্ট্রেস জেনারেট হবে। তাহলে একটা ইনিশিয়াল কত টেম্পারেচারে একটা রুম মানে যেখান থেকে স্টার্ট করা হয়েছিল সেখান থেকে কত টেম্পারেচার আসলে 3 মিলিমিটার গ্যাপটা মেকআপ হবে সেটা আমাকে আগে বুঝতে হবে। তারপর আবার টেম্পারেচার বাড়ালে গিয়ে থার্মাল স্ট্রেস জেনারেট হবে, কারণ যতক্ষণ মুক্ত সম্প্রসারণ আছে ততক্ষণ কিন্তু থার্মাল স্ট্রেস নেই। তো তার জন্য এই অঙ্কটাতে ওই গ্যাপটা কখন ফিল আপ হচ্ছে সেই ক্যালকুলেশনটা করাটা খুব দরকার, এবং সেটা যদি আমি বুঝে যাই তাহলে অঙ্কটা খুব সহজ। এখানেও একটা এই 2.5 মিলিমিটারের গ্যাপ আছে, তো সেই জিনিসগুলো আমাদের করতে হবে। এবার একটা অঙ্ক, এগুলো তো ভেরিয়াস ক্রস সেকশনের অঙ্ক, এবং এখানে যেহেতু পিএল বাই এই ফর্মুলা, এখানে এগুলো জাস্ট ভ্যারি করবে এবং সেগুলোকে আমি অ্যাড্রেস করতে পারবো। এখন এই অঙ্কটা আমি একটু আলাদা করে বলতে চাইবো যে এখানে কি বলছে যে একটা বার, এই বারটার ক্রস সেকশনাল এরিয়া যেহেতু প্রিজমেটিক টাইপের, থ্রু আউট দ্য লেন্থ 1000 মিলিমিটার স্কোয়ার এবং ফোর্স এইভাবে কাজ করছে, তাহলে এখানে বলছে যে এখানে টোটাল ইলংগেশন অফ দ্য বার কত হবে বের করতে হবে। তো দেখতে পাচ্ছি এবি এই পার্টটায় এদিকে 50 কিলোনিউটন, এদিকে 80 কিলোনিউটন, আবার সি পার্টে এখানে 20 কিলোনিউটন, এদিকে আবার 10 কিলোনিউটন। তাহলে এত ধরনের ফোর্স থাকলে আমি কি করে তার কখনো টেনশন কখনো কম্প্রেশন কি বৃত্তান্ত কিছু বোঝা যাচ্ছে না ঠিক করে। তো তাহলে এখানে আমি ইলংগেশন অফ দ্য বার কি করে বের করব? তো এটা বের করার মেথডটা হচ্ছে, এমনিতে তো ডেল্টা এল এর ফর্মুলা খুব সহজ, পি ইন্টু এল বাই এই, পি মানে হচ্ছে লোড ইন্টু তার ইনিশিয়াল লেন্থ দেওয়া আছে সবগুলোর, ডিভাইডেড বাই এ, এ তো দেওয়া আছে 1000 মিলিমিটার স্কোয়ার, আর ইও দেওয়া আছে 105 1.05 ইন্টু 10⁵ এমপি দেওয়া আছে। তাহলে ইলংগেশনের ভ্যালু কি করে বের করব? বের করার মেথডটা হচ্ছে এরকম যে এর একটা কম্পোনেন্টকে আমি লেফট হ্যান্ড সাইড থেকে নিলাম, এবি, এবিতে এখন লেফট হ্যান্ড সাইড থেকে 50 কিলোনিউটন যখন এটা টেনশন দিলাম, এখানেও 50 কিলোনিউটন টেনশন দিলাম এই বি সার্ফেস, রাইট? এবার পরে বিসি পোর্শনটা, এবার বিসি পোর্শনে এই পোর্শনে 50 কিলোনিউটন দিয়েছি, তাহলে এখান থেকে আমাকে ব্যালেন্স করতে হবে, এইদিকে 80 কিলোনিউটন আছে টোটাল, তাহলে আমাকে টোটাল যেহেতু 80 কিলোনিউটন আছে তাহলে এইদিকে আমাকে 50 দেওয়া আছে, তাহলে 30 কিলোনিউটন দিতে হবে। তো অ্যাজ এ রেজাল্ট বি সার্ফেসটা কম্প্রেশন হচ্ছে, তাহলে সি সার্ফেসেও সেই তাল মিলিয়ে আমি কম্প্রেশন দিয়ে দিলাম। এবার আমি দেখবো সি সার্ফেসে অ্যাকচুয়ালি কি আছে, অ্যাকচুয়ালি আছে এদিকে 20 কিলোনিউটন, আমার তাহলে কি হলো সি সার্ফেসে এদিকে 30 কিলোনিউটন, তাহলে আমাকে সিডির এই দিকটায় 10 কিলোনিউটন কম্প্রেশন দিতে হবে। এবং যদি আমি এটা ঠিক করি তাহলে অবশ্যই এই লাস্টের এই যে ফোর্সটা সেটা মিলে যাবে, দ্যাট ইজ 10 কিলোনিউটন কম্প্রেশন, এটা আমার মিলে গেল। তার মানে আমি এখানে ঠিকভাবে সব কম্পোনেন্ট গুলোকে ড্র করেছি, এটাই হচ্ছে ফাইনাল এসেন্স। এবার এখানে এক্সটেনশন, এখানে কম্প্রেশন, তাহলে ওর এক্সটেনশনের জন্য যে ভ্যালু সেটা পজিটিভ, কম্প্রেশনের জন্য ভ্যালু গুলো নেগেটিভ। এবার সেগুলো দেখলে দেখা যাচ্ছে যে এই এক্সটেনশন আর কম্প্রেশন এগুলো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ফাইনালি একটা কম্প্রেশন অফ 0.1143 মিলিমিটার এখানে অবজার্ভ করা গেল। এখানেও ভ্যারিং ক্রস সেকশন, তাই এখানে অঙ্কটা ইজিলি হয়ে যাবে। ভ্যারিং ক্রস সেকশনের অঙ্ক। এবার এই অঙ্কটা একটু, এই যে ডেরিভেশনটা এটা একটু দেখার, এখানে বলছে এক্সটেনশন অফ এ বার ডিউ টু সেলফ ওয়েট
একটা বারের নিজের তো কিছু ওজন আছে, আমরা তো ধরি যে তার ওজন টোজন কিছু না, কিন্তু যদি তার নিজের ওজন পি পরিমাণ ওজন থাকে, যেটা আমরা ধরি যে তার আহ, নিজের কোনো ওজন নেই, জাস্ট পি একটা এক্সটার্নাল লোড দিয়ে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে, তাহলে তার এক্সটেনশনের ফর্মুলা হয় স্ট্যান্ডার্ড ফর্মুলা। এই ফর্মুলার অ্যাপ্লিকেশন আমরা দেখেছি, কিন্তু এখানে যদি সেই বডিটার নিজের ওজন যদি পি হয়, তাহলে আহ, সেই এক্সটেনশন কতটা হতে পারে। তো এটার যে কনসেপ্ট, এই কনসেপ্টটাতে আমাকে একটা হেল্প নিতে হবে গামা বলে এই প্যারামিটারে, যে গামাটার মানে হচ্ছে ওয়েট পার ইউনিট ভলিউম। এবার এখানে মেন বক্তব্যটা কি? মেন বক্তব্যটা হচ্ছে এই যে টোটাল বারটা, এই টোটাল বারটার আমি যদি লেয়ার লেয়ার করে এই বারটাকে ভাবি, তাহলে এই টপমোস্ট লেয়ারটার নিচে যে লেয়ার গুলোর ওজন রয়েছে, সেই লেয়ার গুলোর সব ওজন তো ওই ওপরের লেয়ারটাকে টানছে। তার জন্য ওই ওপরের লেয়ারের ইলংগেশনটা কিন্তু নিচের লেয়ারের ওজনের জন্য হচ্ছে। বাট এই হ্যালো, এই যে বটম মোস্ট লেয়ারের যে ওজন, সেটা তো তাকে তো কেউ আর পুল করছে না আলাদা করে, তাই বটম মোস্ট লেয়ারের এক্সটেনশনটা কিন্তু অনেক কম হবে। তার জন্যই এই টোটাল ইলংগেশনটাকে আমাকে যদি ডিরাইভ করতে হয়, তাহলে কিন্তু আমাকে ইন্টিগ্রেশনের হেল্প নিতে হবে, রাইট? তার জন্যই এখানে যেভাবে ভাবা হলো যে গামা যদি ওয়েট পার ইউনিট ভলিউম হয়, তাহলে আমার এক্সটেনশন ডিউ টু একটা এলিমেন্টাল লেন্থ, এই যে এখানের এলিমেন্ট একটা ডিএক্স লেন্থ নিয়েছি, তাহলে কি হবে না পি ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই এই কম্পোনেন্টটার আমি এক্সটেনশন দেখতে চাইছি, ডিভাইডেড বাই এই। এখন এই পি ফোর্সটা কত? পি ফোর্সটা হচ্ছে এইটুকু কম্পোনেন্টের এক্সটেনশনের জন্য দায়ী হচ্ছে তার নিচের যে লেয়ার গুলো আছে সেটা। তাহলে এখানের ফোর্স হচ্ছে ওয়েট পার ইউনিট ভলিউম, তো তাহলে সেই ওয়েটকে যদি আমি ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে ওয়েটটা পাবো, ওয়েটটা ফোর্স। তাহলে গামা ইন্টু এইটুকু জায়গার এরিয়া ভলিউম কত না ক্রস সেকশনাল এরিয়া এ ইন্টু এক্স, এক্স হচ্ছে লেন্থ। তাহলে গামা এক্স হচ্ছে এই জায়গার ভলিউম, মানে আর গামা এক্স হচ্ছে এই জায়গার ওয়েট, শুধু এক্স হচ্ছে ভলিউম, ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই ই। তাহলে এ কেটে গেলে গামা এক্স ডিএক্স ডিভাইডেড বাই ই। এবার টোটাল ইন্টিগ্রেশন করে দেওয়া হয়, তাহলে ইন্টিগ্রেশনের রেজাল্ট হিসাবে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এরকম গামা এল স্কোয়ার বাই 2। এবারে ওপর নিচে যদি এ দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এ ইন্টু এল মানে কি? এ ইন্টু এল মানে টোটাল ভলিউম অফ দ্য বার, কারণ ক্রস সেকশনাল এরিয়া ইন্টু টোটাল লেন্থ, তার মানে টোটাল ভলিউম। তাহলে টোটাল ভলিউম অফ দ্য বার ইন্টু গামা মানে হচ্ছে টোটাল ওয়েট অফ দ্য বার। তাহলে টোটাল ওয়েট ইন্টু এল ডিভাইডেড বাই এই। তার টোটাল ওয়েটটা যদি এখন পি হয়, তাহলে পিএল বাই এই ইন্টু হাফ। তাহলে কি দেখা যাচ্ছে, যেটা কনক্লুশন, যে এক্সটেনশন ডিউ টু সেলফ ওয়েট is half of the extension due to external load having same magnitude। ঠিক আছে? তাহলে পি লোড যদি আলাদা করে ওটাকে মাসলেস হিসাবে ধরে লোড দেওয়া, তার থেকে এখানেতে হাফ এক্সটেনশন হচ্ছে, রাইট? তাহলে এটা একটা নতুন ধরনের প্রবলেম ছিল। বাকি এই প্রবলেম গুলো সবই কনভেনশনাল এবং ক্যালকুলেশনটা জাস্ট একটু কম বেশি জটিলতা থাকলেও থাকতে পারে, কিন্তু এগুলোকে আমি যদি ভিডিও পজ করে দেখে বোঝার চেষ্টা করি, তাহলে আশা করা যায় যে আমরা এগুলো বুঝতে পারবো। তো আহ, এই যে ভিডিও, এই ভিডিওতে এই পর্যন্তই থাক।
এবার আমরা আবারও একটা নতুন চ্যাপ্টার সেটা নিয়ে আমরা ডিসকাশন করব। এই ভিডিওতে এই পর্যন্তই। আমাদের যদি কোনো জায়গাটা বুঝতে অসুবিধা হয় আমরা ভিডিওতে রিভিজিট করতে পারবো, যেটা ভিডিওর একটা ইনহেরেন্ট সুবিধা, যে আমরা পজ করতে পারবো বারবার। আমরা আশা করা যায় এই কনসেপ্ট গুলো বুঝতে পারবো। এই ভিডিওতে এই পর্যন্তই। থ্যাংক ইউ।